স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিনি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। রাষ্ট্রপতির কাছে নির্বাচনকালীন সরকার সহ ৩ প্রস্তাব বিএনএফ এর না যাওয়ার ঘোষণা বিএনপি। ডিজিটাল আইনে অপব্যবহার হয়েছে, স্বীকার আইনমন্ত্রীর। তদন্তের আগে সাংবাদিক গ্রেপ্তার নয়। রামপুরায় ছাত্রের মৃত্যু হেলপারের ধাক্কায় বাস চাপায়। নাশকতায় অভিযুক্ত ৪ জন র্যাবের হাতে। নদী উদ্ধার অভিযানে ভাঙা পড়ছে না সরকারি ভবন, সাধারণের বাড়ি উচ্ছেদে প্রশ্ন আইনজীবী। শিক্ষা প্রকল্পে ১৮২ কোটি টাকার অডিট আপত্তি, সফটওয়্যার সহ কেনাকাটায় অনিয়মের প্রমাণ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতির সংলাপে নির্বাচনকালীন সরকার সহ ৩ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। আর ইসলামী ঐক্য জোটের দাবি সাংবিধানিক পদ থেকে সার্চ কমিটি গঠনের। বিকেলে প্রথমে সংলাপে যোগ দেন বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ সহ দলের ৭ জন নেতা। প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে আজাদ জানান, দলের পক্ষ থেকে সার্চ কমিটিতে ৫ জনের নাম দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গ। পরে বঙ্গভবনে আসেন ইসলামী ঐক্য জোটের নেতারা। সংলাপ শেষে তারা জানান, সার্চ কমিটি সহ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে ৪টি প্রস্তাব। যে সার্চ কমিটি অথবা অনুসন্ধান কমিটি গঠিত হবে, সেই কমিটির সদস্যবর্গ যেন সাংবিধানিক পদে থাকা ঈমানদার, আমানতদার, নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের মধ্য থেকে এই সার্চ কমিটির সদস্যদেরকে নেওয়া হয়। এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, একটা নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে। তবে নির্বাচনের সময়কালীন একটা সরকার গঠনের জন্য আমরা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রক্রিয়াকে অর্থহীন বলেও অভিহিত করেছে দলটি। এতে বলা হয়েছে, বিএনপি মনে করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ছাড়া কমিশন গঠন নিয়ে সংলাপে সময়ের অপচয়। দলীয় সরকার বহাল রেখে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না বলেও মত বিএনপির স্থায়ী কমিটির। নেতিবাচক রাজনীতি পরিহার করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশাবাদী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কেউ সংলাপে আসুক বা না আসুক, তাতে ইসি গঠন থেমে থাকবে না বলেও জানান তিনি। বিএনপির মহাসচিবকে বলতে চাই, এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, এবারও সে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গতবারও বিএনপি তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন কমিশন গঠনের সংলাপ নিয়ে বিরূপ মন্তব্য করেছে বলে মনে করেন তথ্যমন্ত্রী। সকালে চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বলেন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করেছেন। এই উদ্যোগকে বিএনপি প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। দেশে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে বিএনপি চোরা পথে ক্ষমতায় যেতে চাইলেও সে সুযোগ দেয়া হবে না বলে সতর্ক করেন মন্ত্রী। বেগম খালেদা জিয়াও চোরাপথে ক্ষমতায় এসেছে, জনগণের উপর কোনো আস্থা নাই। সেজন্য তারা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আসলে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে যাতে চোরাপথে তারা ক্ষমতায় যেতে পারে। এদিকে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ফেনী, নরসিংদী সহ 4 জেলার সমাবেশ থেকে আসে এ ঘোষণা। এ সময় দল প্রধানের নিঃশর্ত মুক্তির পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করছে বিএনপি। বুধবারও 4 জেলায় এই কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। ফেনী শহরের ওয়াবদা মাঠে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময় জেলা যুবলীগ সমাবেশের ডাক দিলে জারি করা হয় 144 ধারা। কিন্তু এই ধারা ভঙ্গ করে শহরের তাকিয়া রোডে জড়ো হন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশের চেষ্টায় পুলিশের সঙ্গে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন 2 জন। আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়ে আমাদের নেত্রী বেগম জিয়ার মুক্তিই গণতন্ত্র পুনরুদ্ধারের একটা ব্যবস্থা করব। একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছে নরসিংদীতেও। যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বেই এই সরকার পতনের আশাবাদ ব্যক্ত করেন তারা। বলেন, নির্বাচন কমিশন গঠনের প্রতি মানুষের কোনো আগ্রহ নেই। যে নির্বাচন কমিশনের গঠনের একটা তাড়াহুড়া করে গেল এমন সময় যাতে করে দৃষ্টিটা অন্যদিকে সরে যায়। নির্বাচন কমিশন গঠন নিয়ে মানুষের বিন্দুমাত্র আগ্রহ নাই। ওই সংলাপ জনগণের কাছে ঠাট্টার, ওই সংলাপ জনগণের সাথে ইয়ার্কি করার, ওই সংলাপের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন, ওই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। নোয়াখালীর বেগমগঞ্জের অনন্তপুরে সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। ঝিনাইদহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এসব সমাবেশে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যেতে না দেয়া হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের কথা স্বীকার করে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের সভায় তিনি আরও জানান, এই আইনের মামলায় তদন্ত শেষের আগে সাংবাদিকদের গ্রেপ্তার করা হবে না। এ সময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, কারাগারে ফিরে নতুন আবেদন করতে পারবেন তিনি। বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় স্বাধীন সাংবাদিকতার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাধানোর উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনের অপপ্রয়োগ বন্ধ করা হয়েছে। আমি স্বীকার করি যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করার পরে এটার অপব্যবহার এবং দুর্ব্যবহার হয়েছিল, যেটাকে আইনে এনকোয়ারি প্রসেস বলে। যতক্ষণ এই জিনিসটা হবে ততক্ষণ পর্যন্ত যেন কোনো সাংবাদিককে আপনার গ্রেফতার না করা হয়, সেটা সম্বন্ধেও কিন্তু আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবির প্রসঙ্গে তিনি বলেন, নিষ্পত্তি হওয়া আবেদন নতুন করে বিবেচনার সুযোগ নেই। এখন উনি যদি বলেন যে আমি এই আপনারা যে আমাকে শর্তযুক্ত করেছেন, ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন উনি দরখাস্ত করতে পারেন। এদিকে নির্বাচন কমিশন গঠনে আইন করা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী। তবে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন সেভাবে কমিশন গঠন করা হবে। এটা তো বাই কনসেনসাস হয়েছে, এটা যেহেতু বাই কনসেনসাস হয়েছে, এটা আইন না হলেও, এবং এটা অ্যাক্টেড আপন হয়েছে, এটা অ্যাক্টেড আপন হওয়ার পরে এটার উপরে 2টো নির্বাচন হয়েছে। এই যদিও এইটা আইন না, তবু ইট হ্যাজ গট দ্য ফোর্স অফ ল। অনুষ্ঠানে অপরাধ বিষয়ক অনুসন্ধান ও মাদক চোরাচালান নিয়ে প্রতিবেদনের জন্য 6 সাংবাদিককে ক্র্যাবের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রামপুরায় হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে এসে র্যাব আরও বলছে, গাজীপুরে এক স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করায় আগে থেকেই রামপুরায় বন্ধুদের নিয়ে অবস্থান করছিল সে। তখন জোর করে বাসে উঠতে গিয়ে ঘটে এ ঘটনা। 29 নভেম্বর রাজধানীর রামপুরা অনাবিল পরিবহনের বাস চাপায় সেদিন মৃত্যু হয় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের। আর এ ঘটনাকে পুঁজি করে পুড়িয়ে দেওয়া হয় 10টির বেশি গণপরিবহন। সে ঘটনার পরপরই আটক করা হয় বাসটির চালক ও সহকারীকে। তবে সে নাশকতার পেছনে কারা জানতে মাঠে নামে র্যাব। 1 মাসের তদন্ত শেষে তারা জানিয়েছে ঘটনার পেছনের কাহিনী। একটি চক্র অপপ্রচারের মাধ্যমে উক্ত দুর্ঘটনাকে একটি সহিংসতা পর্যায়ে নিয়ে যায় এবং দেশে একটি অরাজকতার সৃষ্টির চেষ্টা করে। উক্ত ঘটনার সাথে যেই সিন্ডিকেট এই ধরনের সহিংসতা ও নাশকতা করেছে
তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়। তবে চলমান শিক্ষার্থী আন্দোলনকে উস্কে দিতে একটি মহল তৎপর ছিল বলেও দাবি র্যাবের। তারা বলছে সেদিন পরিকল্পিতভাবে গাড়িতে আগুন দেওয়া হয়। রামপুরা এবং কুমিল্লা থেকে মনির, যে অন্যতম হোতা মনির হোসেন এবং তার 3 সহযোগী হৃদয়, আলাউদ্দিন এবং নাইমকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তার 4 জনের একজন মনির। একটি রাজনৈতিক দলের ওয়ার্ড পর্যায়ের নেতা জানিয়ে র্যাব বলছে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 7টি মামলা রয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলা মামলায় গ্রেপ্তার জেএমবি নেতা মোহাম্মদ সেলিমকে একদিনের রিমান্ডে দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে পুলিশের পক্ষ থেকে 5 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হলে আদালত শুনানি শেষে একদিনের অনুমতি দেন। এর আগে ভোর রাতে নগরীর আকবর শাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জেএমবি নেতা মোহাম্মদ সেলিমকে। কাউন্টার টেরোরিজম ইউনিটের দাবি, সেলিম জেএমবির সামরিক কমান্ডার। গেল বছরের 28শে ফেব্রুয়ারি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মূল হোতা তিনি। এই ঘটনায় 8 আসামির দেয়া জবানবন্দিতে তার নাম এসেছে। আলোচিত মামলাটিতে এ পর্যন্ত গ্রেপ্তার 12 জন। ঝালকাঠির বিষখালী নদী থেকে আজও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লঞ্চে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে। এদিকে জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত লঞ্চটি। আর বরগুনায় টানা 2 দিন পর শেষ হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম। নিখোঁজদের ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে খুঁজছেন স্বজনরা। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় একের পর এক ভেসে আসছে মরদেহ। বুধবার সকালে এক নারী ও এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ জানায় উদ্ধার হওয়া মরদেহের শরীরে পোড়া দাগ পাওয়া গেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে আজও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আর দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে আলামত সংগ্রহ করেছে নৌপরিবহন অধিদপ্তরের 4 সদস্যের একটি তদন্ত দল। যদি কোনো ভিকটিম পাওয়া যায়, এদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা গাড়ি আর এবং আমার 6 জনের একটা টিম এখানে আছে, পল্টনে আছে এবং নদীতে একটা স্পিড বোট সহ 6 জন, 4 জন ডুবুরি এবং মাস্টার সহ 6 জন লোককে আমি স্পিড বোটে রেডি রেখেছি এবং এরা কন্টিনিউ দিনের বেলা টহল ডিউটি দিবে। এদিকে লঞ্চ অগ্নিকাণ্ডে স্ত্রী ও 2 সন্তানকে হারিয়ে দিশেহারা বরগুনা সদরের সুমন সর্দার। ঝালকাঠি, বরিশাল আর শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রিয়জনকে খুঁজে না পেয়ে দিক বেদিক ছুটছেন তিনি। একই অবস্থা অন্যদেরও। আমার 2 মেয়ে, আমার শালার ছেলে, এই 4 জনের একজনও কোনোখানে খোঁজ পাচ্ছি না। সোম ও মঙ্গলবার 2 দিন নিখোঁজ স্বজনদের 44 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। কর্মকর্তারা বলছেন 1 মাস সময় লাগবে ডিএনএর মাধ্যমে মরদেহ শনাক্ত করতে। ডিএনএটা বের করতে আমাদের 20 দিন সময় লাগে মিনিমাম। তার পরবর্তীতে যখন আমরা প্রসেস করব, ফার্দার যখন আমরা ডিসিশন মেক করব, রিপোর্ট জেনারেট করব, সেক্ষেত্রে আমাদের 8-10 দিন সময় লাগতে পারে, সর্বোচ্চ 1 মাস। বুধবার নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের বরিশাল থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে প্রশাসন। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইঞ্জিন থেকে ডিজেল পড়া ও অগ্নি নির্বাপক যন্ত্র না থাকা সহ নানা অনিয়মের অভিযোগে ঢাকা বরিশাল রুটে চলাচলকারী অন্তত 7টি লঞ্চের মাস্টারদের 1,95,000 টাকা জরিমানা করেছে নৌপরিবহন অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রাজধানীর সদরঘাটে এই অভিযান চালানো হয়। নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চের দুর্ঘটনার পর নৌযানের নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান। তিনি জানান, সদরঘাট থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ লঞ্চের কোনো না কোনো ত্রুটি রয়েছে, তাই নৌযান অধ্যাদেশ অনুযায়ী জরিমানা করা হচ্ছে। এর মধ্যে জামাল 5, সম্রাট 2 ও অ্যাডভেঞ্চার 9 এবং ফারহান 7 লঞ্চের ইঞ্জিন থেকে ডিজেল চুইয়ে পড়ছিল। জরিপকারক মাহবুব রশিদ জানান, যেসব নৌযান নকশা ভেঙে ইঞ্জিন রুমের কাছে রান্নাঘর বানাবে তাদের ফিটনেস সনদ স্থগিত করা হবে। যেগুলো আইন ভঙ্গ করছে নিরাপত্তা সামগ্রীর ক্ষেত্রে সেই জিনিসগুলো দেখছি। একই সাথে যেহেতু আমাদের সাথে সার্ভেয়ার আছেন, তিনি আমাদেরকে ইঞ্জিন রুমে কোনো সমস্যা থাকলে সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারছি। সবগুলো ইঞ্জিন রুমে লিকেজের পরিমাণ আমরা কম বেশি পাচ্ছি। এই সব সমস্যাগুলো আমাদের নিরাপত্তার হুমকি হিসেবে আমরা ধরে নিচ্ছি। নকশা বহির্ভূত যদি কোনো জায়গায় রান্নাঘর করা হয় এবং নকশা বহির্ভূত কোনো জায়গায় যদি রান্নার ব্যবস্থা করা হয়, সে জায়গাটা আমরা আইনগত ব্যবস্থা নিব।
সরকারি স্থাপনা বাদ রেখে সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়ার প্রশ্ন উঠেছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি স্থাপনা উচ্ছেদের বিষয়ে নতুন করে জানতে চাওয়া হবে হাইকোর্টের কাছে। তবে রিটকারী আইনজীবী বলছেন, সরকারি স্থাপনা বাদ রেখে অভিযান আদালত অবমাননার শামিল। কামরাঙ্গীরচর মৌজার পশ্চিম শহীদনগর এই এলাকার লালবাগ থানার পেছনে দুইতলা বাড়িটি 2019 সালে নির্মাণ করেন প্রবাসী কামরুল চৌধুরী। মাপজোকে বাড়িটির অর্ধেক পড়ে আদি বুড়িগঙ্গার চ্যানেলে, তাই ভেঙে দেওয়া হয়েছে বাড়িটি। জমির কাগজপত্র সবই হালনাগাদ, পেয়েছেন হোল্ডিং নাম্বার ও গ্যাসের লাইন। তারপরও কিভাবে অবৈধ সে প্রশ্ন কামরুলের। পেপারস ডকুমেন্ট অনুযায়ী আমাদের সব ঠিক আছে, আমি এটাই এখনো বুঝতে পারতেছি না থানার মতো একটা জায়গা যদি অবৈধ সম্পত্তিতে হতে পারে, আমাদের ব্যক্তিগত মালিকানা জায়গা কি করে যাবে, কেন যাবে? জরিপ অধিদপ্তর, জেলা প্রশাসন সহ 5টি সংস্থার জরিপ অনুযায়ী লালবাগ থানার পুরোটাই পড়েছে বুড়িগঙ্গার আদি চ্যানেলে। থানার আশেপাশের সব স্থাপনা উচ্ছেদ করলেও থানা কেন ভাঙা হচ্ছে না, উঠেছে সে প্রশ্ন। থানা রয়ে গেছে, বিভিন্ন আরো সরকারি প্রজেক্ট রয়ে গেছে, তা আমাদেরকে বৃত্তে হিসাব ভেঙে যেতেছে। সবার কাগজপত্র মোটামুটি সবারই ওকে, সিএস থেকে। তা আপনি তো সিএস থেকে ফলো করবেন, নদী সিএস থেকে ফলো করেই তো আসছে। তো সিএস যদি ঠিক থাকে, আপনি সিএস ঠিক করে ভাঙেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সংস্থার বিষয়ে পুনরায় হাইকোর্টে জানতে চাওয়া হবে, এরপর পর্যায়ক্রমে চালানো হবে উচ্ছেদ। তবে রিটকারী আইনজীবী বলছেন, সরকারি ও ব্যক্তিগত স্থাপনা আলাদা করে দেখার সুযোগ নেই, নির্দেশনা অনুযায়ী ভাঙতে হবে সবই। সরকারি স্থাপনাগুলো নিয়ে আমরা পৃথকভাবে মহামান্য আদালতকে আবেদন দেওয়ার চেষ্টা করছি যে সরকারি স্থাপনার বিষয়ে যেন অন্য একটা সিদ্ধান্ত দেওয়া হয়। কোন সরকারি প্রতিষ্ঠান যদি নদী দখলের মধ্যে থেকে থাকে, আদালতের নির্দেশ সেটাও উচ্ছেদ করতে হবে। এইটি হলো স্পষ্টভাবেই আদালতের নির্দেশনা। যদি সেটা না করা হয়, তাহলে তাদের যে আদালত অবমাননার যে কনসিকুয়েন্স সেটা থেকে যাবে এবং সেটা তাদেরকে ফেস করতে হবে। জরিপ অনুযায়ী লালবাগ থানা, কামরাঙ্গীরচর হাসপাতাল, বিজিবি মার্কেট সহ 75টি স্থাপনা গড়ে উঠেছে নদীর জায়গায়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার মান বাড়ানোর সেসিপ প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অডিট আপত্তি উঠেছে 182 কোটি টাকার। সফটওয়্যার সহ বেশ কিছু কেনাকাটায় দুর্নীতির প্রমাণও মিলেছে। এসব অভিযোগ তদন্ত করছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিকের শিক্ষার মান বাড়াতে 2014 সালে সেকেন্ডারি এডুকেশন ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ প্রকল্প নেওয়া হয়। প্রকল্পে বরাদ্দ দেয়া হয় 3,826 কোটি টাকা। এর মধ্যে খরচ হয়েছে 3,200 কোটি টাকা। এ প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান থেকে সফটওয়্যার কিনে সরকারের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রকল্পের কর্মকর্তা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক ও শামসুন নাহারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশও করা হয়। তবে কর্তৃপক্ষের দাবি, কোনো অনিয়ম হয়নি। মন্ত্রণালয় থেকে একটা চিঠি এসেছে বা কারণ দর্শানো, হ্যাঁ সেটা আমি পেয়েছি এবং প্রোগ্রাম পরিচালক মহোদয় পেয়েছি এবং আমরা যথারীতি জবাব দিয়েছি। গত অর্থ বছরে এই প্রকল্পে 182 কোটি 67 লাখ টাকার অডিট আপত্তি দেয়া হয়। এর আগের বছরগুলোতেও অডিট আপত্তি ছিল। শিক্ষা মন্ত্রণালয় বলছে, অনিয়মের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। আমরা সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সাধারণত ছাড়ি না, এবং এটা একেবারে অ্যাক্রস দ্য বোর্ড সব প্রকল্প নিয়েই কিন্তু আমরা তাই করি। কোথাও কোনো অভিযোগ আসলে সেটাকে আমরা একেবারেই ছেড়ে দিই না। অভিযোগ আসলে সেটা একদম খুব ভালো করে খতিয়ে দেখা হয়। গবেষকরা বলছেন, প্রকল্পের মূল কাজের চেয়ে কেনাকাটার উপর বেশি গুরুত্ব দেয়া হয়, যে কারণে হয় দুর্নীতি। তাদের কোনো ইন্টারেস্টের জায়গা থাকতে পারে, যেমন বিদেশ ভ্রমণ, কেনাকাটা, এগুলো তাদের আগ্রহ বেশি, মনোযোগ বেশি, রাদার দেন প্রশিক্ষণ কিংবা অন্যান্য জায়গা, যে লার্নারদেরকে সরাসরি উপকৃত করবে এমন জিনিসে ফোকাস করা উচিত। এর আগেও সেসিপ প্রকল্পে প্রশিক্ষণের সম্মানী প্রশিক্ষণের নামে দেশ বিদেশে অপ্রয়োজনীয় ভ্রমণের অভিযোগ পাওয়া যায়। শিক্ষার মান উন্নয়নের বেশ কয়েকটি প্রকল্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্পের সর্বোচ্চ সুফল পেতে হলে এর স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। সেই সঙ্গে থাকতে হবে কঠোর নজরদারি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জবাব দিতে দুদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির মহাপরিচালক জানালেন, করোনার কারণে দুদকের অভিযোগের উত্তর দিতে পারেননি। তবে ফেব্রুয়ারির মধ্যে 184টি চিঠির জবাব দেওয়ার ঘোষণা দেন তিনি।
প্রতিদিন দুদকের 106 হটলাইনে আসে শত শত অভিযোগ, কিন্তু সব অভিযোগ নিয়ে কাজ করার আইনি ক্ষমতা নেই সংস্থাটির। নিজেদের এখতিয়ারভুক্ত নয়, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানিয়ে দেয় দুদক। এবছর এরকম হাজারো অভিযোগ বা সুপারিশ করেছে দুদক, কিন্তু এসব অভিযোগ বা সুপারিশের ভিত্তিতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কোনো সরকারি প্রতিষ্ঠান। আপনি যে 34 নাম্বারটা বলেছেন, এটা দুদকের সুপারিশ বা অভিযোগ পাওয়া সংস্থাগুলোর মধ্যে শীর্ষ অবস্থায় ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। করোনার কারণে 184টি চিঠির অল্প কয়েকটির জবাব দুদককে দিয়েছে বলে দাবি করছে অধিদপ্তর। বুধবার সকালে দুদকের সামনে 2 ঘন্টা শুনানি শেষে মাওশির প্রধান গণমাধ্যমকে বলেন, তদন্ত করে বাকি অভিযোগগুলো নতুন বছরের ফেব্রুয়ারির মধ্যে দুদককে জানানো হবে। স্যার বললেন যে এটা 50-50 এরকম বিষয়, এবং যেগুলো এখনো সমাধান হয়নি সেগুলো স্যার আমাদেরকে সময় দিয়েছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে, যেন আমরা এগুলো তদন্ত করে সমাধান করে স্যারের কাছে রিপোর্ট করি। দুদক বলছে, মাওশির বিভাগীয় তদন্তে কোনো দুর্নীতি বেরিয়ে এলে তা আমলে নিয়ে অনুসন্ধান করা হবে। অধিকাংশই থাকে যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার মতো, তো সেগুলো আমরা মাওশিতে পাঠাই। আবার কিছু আছে যে আমাদের ইনকোয়ারির পার্ট হিসাবে পাঠানো হয়, যে মাওশি কী মনে করে এই বিষয়ে। একটা অভিযোগ পাওয়া গেল, সেটা মাওশির ওপিনিয়নটা কী, এরকমও কিছু চাওয়া থাকে আমাদের। ওগুলো পেলে তারপরে হয়তো আমরা কাজ শুরু করি। দুদক বলছে, শুধু মাওশি নয়, দুদকের চিঠি পাওয়া সব সংস্থার প্রধানকে পর্যায়ক্রমে তলব করা হবে। সমস্যা নিরসনে বেঁধে দেওয়া হবে সময়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের 2 দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। স্বাগতিকদের 7 উইকেটে 147 রানের পর বাংলাদেশ 8 উইকেটে 269 রান করে। জোড়া 50 মুশফিকুর রহিম আর মাহমুদুল হাসান জয়ের। বোলারদের পর টাইগার ব্যাটাররাও নিজেদের ভালোই ঝালিয়ে নিয়েছেন। হঠাৎ দেখেই বিভ্রান্ত হতেই পারেন। ড্যানিয়েল ভেটরি যেন বল করছেন। প্রিঙ্গেলের বোলিং অ্যাকশন আপনাকে চমকে দেবেই। তার বলেই বোল্ড মুমিনুল। অধিনায়কের ব্যাট প্যাচ কাটছেই না, করেছেন 9 রান। যদিও 2 দিনের প্রস্তুতি ম্যাচে দাপট রেখেই ড্র করেছে বাংলাদেশ। প্রথম দিনে সফল টাইগার বোলাররা, আর দ্বিতীয় দিনে দাপট ব্যাটারদের। প্রথম দিনের 27 ওভারের সঙ্গে আরও 21 ওভার ব্যাট করে 7 উইকেটে 147 রানে ইনিংস ঘোষণা নিউজিল্যান্ড একাদশের। এদিনের 2টি শিকারই স্পিনার মেহেদি মিরাজের। ব্যাট হাতে সাদমান মুমিনুলের ব্যর্থতার পর মুশফিক মাহমুদুল যুগলবন্দিতে খেলায় ফেরে বাংলাদেশ। দুজনের ব্যাটেই সমান 66 রান। লিটন করেন 41, আর 8 উইকেটে 269 রানের পর ড্র মেনে নিয়ে শেষ হয় খেলা। আমরা এখানে অনেকদিন আগে আসছি, বাট 10 দিনের কোয়ারেন্টাইন ছিল। কোয়ারেন্টাইন শেষে আমরা যেই কদিন প্র্যাকটিস করার সুযোগ পাইছি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আজকে প্র্যাকটিস ম্যাচের সেকেন্ডে ছিল। আমরা ব্যাটিংয়ে মোটামুটি আমরা ভালোই পারফর্ম করি। আমি 66 করি। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে এখনো। শান্ত রাব্বিরা উইকেটে সেট হয়েও আউট হচ্ছেন, তবে সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট জয়। তো আমরা আমাদের প্রিপেয়ারটা অনেক ভালো হয়েছে। সো আমাদের 1 তারিখে এই মাঠেই খেলা। আমরা ওয়েল প্রিপেয়ার্ড যে ভালো কিছু হবে। প্রথম টেস্টের আগে আর 2 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান রুবেল হোসেন, আর ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষা শফিউল ইসলামের। বিসিবি ঢাকার হয়ে বিপিএলে নজর কাটতে চান তারা। আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু না হলেও ব্যক্তিগত অনুশীলন শুরু করে দিয়েছে ঢাকার ক্রিকেটাররা। বিপিএলে এবার আলোচিত দল বিসিবি ঢাকা। মাহমুদুল্লাহ, তামিম, মাশরাফি একই দলে আছেন। জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দেয়া রুবেল, শফিউলও। বিপিএল শুরু হতে এখনো 3 সপ্তাহ বাকি। তার আগে ব্যক্তিগত অনুশীলনে নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত ঢাকার 3 ক্রিকেটার। এবারে বিপিএল রুবেল, শফিউলের জন্য বাড়তি চ্যালেঞ্জ। ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে শফিউল, আর স্কোয়াডে থেকেও একাদশে সুযোগ মেলে না রুবেলের। তাই বিপিএল দিয়ে নির্বাচকদের দরজায় কড়া নাড়ার সুযোগ পাচ্ছেন 2 সিনিয়র ক্রিকেটার। বিপিএলটা এখন আমাদের, শুধু আমার জন্য না, সব ক্রিকেটারের জন্য চ্যালেঞ্জিং। আমার জন্য বিশেষ করে একটু চ্যালেঞ্জিং বেশি, কারণ বিপিএলে পারফর্ম করলে সামনে ন্যাশনাল টিমে অনেক খেলা আছে। তো আমাকে এইখানে ভালো করতে হবে। অনেকদিন মাঠের বাইরে, এখন বাংলাদেশ টিম অনেক চ্যালেঞ্জিং হয়েছে। সো বিপিএলটা ইম্পর্টেন্ট। আগে মাঠে ফ্রি নিজের পারফর্মটা করে, তারপরে যদি মনে করে টিম ম্যানেজমেন্ট যে না ভালো করছে বা এখন নেওয়ার দরকার বা প্রয়োজন, তখন নেবে। জাতীয় দলে একসাথে মাশরাফির সাথে বোলিংয়ের সুযোগ হলেও বিপিএলে এবারে প্রথম। বিসিবি ঢাকার হয়ে রুবেল, শফিউল আবার জুটি বাঁধবেন মাশরাফির সাথে। ইনজুরি ছিল অনেকদিন পরে,
থেকে শুরু করছে। টার্গেটটা বিপিএলই ছিল নর্মালি, কারণ হচ্ছে যে এতদিন পরে হয়তো লঙ্গার ভার্সন আমার জন্যও টাফ হয়ে যেত, একটু রিস্কও থাকতো। 12 বছর ন্যাশনাল টিমে হয়ে গেছে, তা আমার তো আর এমন লাগার কথা না, তাই না? আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলতেছি। অবশ্যই এটা ভালো লাগতেছে যে মাশরাফি ভাইয়ের সাথে আবারই বোলিং করবে একসাথে। 3 পাণ্ডবের সঙ্গে রুবেল শফিউলের অভিজ্ঞতাই এবার বিপিএলে ঢাকার মূল শক্তি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেমিতে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ। শারজায় ম্যাচ শুরু সকাল 11:30টায়। সেরাটা দিয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্য অধিনায়ক রাকিবুলের। একই সময় আরেক সেমিতে পাকিস্তান লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। নেপাল ও কুয়েতের বিপক্ষে দাপুটে জয় আত্মবিশ্বাসী বাংলাদেশ। করোনার আঘাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পণ্ড হলেও রান রেটে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে টাইগার যুবারা। মাফিজুল নাবিলদের ছন্দ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্ন দেখাচ্ছে। অন্যদিকে তারুণ্য নির্ভর ভারতও শক্ত পরীক্ষা নিতে প্রস্তুত। বাংলাদেশকে ভোগাতে পারে ইনফর্ম হারনুর সিং। সবশেষ 5 দেখায় সমান 2টি করে জয় দু দলের। ইন্ডিয়ার সাথে আমরা বিগত একটা সিরিজ জিতছি, ওটা তো আমাদের খুব মেন্টালি হেল্প করবে, আমাদের ওদের সাথে ভালো করে ইন্সপিরেশন আসবে, ছেলেরা যাতে আমাদের সাথে ভালো করে, এবং আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে মাঠে যাতে আমরা ওদের সাথে জিততে পারি। এবং আমরা এখানে বিগত 2-3টা ম্যাচই এখানে খেলছি শারজাতে, সো এটা আমাদের অ্যাডভেঞ্চার হিসেবে থাকবে আমাদের ভালো করার জন্য। সো আমরা মনে করি আমরা সব দিক দিয়ে 2015 সালে স্থাপনের পরই ফিফার পর্যবেক্ষণে ত্রুটি ধরা পড়ে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে। তারপরও দেশের সর্বোচ্চ পর্যায়ের পাশাপাশি নারী ফুটবলের আন্তর্জাতিক আসরও বসছে এই মাঠেই। অতিব্যবহার আর সংস্কারের অভাবে ফুটবলারদের জন্য চোটে পড়ার ফাঁদে পরিণত হয়েছে কমলাপুর স্টেডিয়ামটি। বাফুফের একরোখা সিদ্ধান্তে কমলাপুর স্টেডিয়ামেই চলছে ফেডারেশন কাপ। 3 ক্লাবের না খেলা ফুটবলারদের একের পর এক ইনজুরি, কোনো কিছুতেই দমছে না ফেডারেশন। টার্ফ নিয়ে যে আপত্তি তা কতটা যুক্তিযুক্ত? বাফুফের মাঠ কমিটির সাবেক প্রধান ফজলুর রহমান বাবুল জানিয়েছেন, 2015 সালে ফিফার অর্থায়নে স্থাপনের পরপরই ত্রুটি ধরা পড়ে টার্ফের এই মাঠে। পরবর্তীতে ফিফাও একে ঝুঁকিপূর্ণ বলেছে, কিন্তু সেসবে কান নেই বাফুফের, নেই সংস্কার উদ্যোগও। গোড়াতেই আসলে ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত এই টার্ফটা, এটা মানসম্মত হয়নি। 6-7 কোটি টাকা মূল্য যেটা শুনি, আমি জানি না এই টাকাটা এখানে যথাযথভাবে খরচ করেনি। ফিফাকেও জানিয়েছিল, ফিফার দিল্লি ডেভেলপমেন্ট উইং থেকে তাদের কর্মকর্তারা এসে দেখেছে এবং বলেছিল যে দিস ইজ ইনজুরিয়াস ফর হেলথ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের খেলা হচ্ছে না, সংস্কার কাজ চলায়, অথচ কমলাপুরের মাঠ ফুটবলারদের ইনজুরিতে পড়ার ফাঁদ। স্বাধীনতা কাপে জাতীয় দলের তপু বর্মন, তারেক কাজী সহ দেশি বিদেশি বেশ কিছু ফুটবলার পড়েছেন চোটে। ঢাকার বাইরে খেলা আয়োজনের মাধ্যমে সমস্যা এড়ানো যেত, সেই দাবিতে 3 ক্লাবের ফেড কাপ বর্জন। 7 বছর পার হয়ে গেছে, গত 2 বছর এখানে কোনো কাজই হয়নি। আমি দেখি বল এক জায়গায় ড্রপ করলে সামনে না গিয়ে পিছনের দিকে যায়, ফাঁক ফোকর ছিদ্র হয়েছে। এই ছিদ্রের মধ্যে যদি স্পাইক ঢুকে, সেই স্পাইকে আটকে যেতে পারে প্লেয়ারের পা এবং ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের ফুটবল আর ফুটবলারদের নিয়ে ভাবনা পরিকল্পনাই বাফুফের প্রধান কাজ, অথচ ফেড কাপ নিয়ে রীতিমতো সার্কাস চলছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেশন কাপের নাটকীয়তায় ভরা ম্যাচে আবাহনীকে হারিয়েছে শেখ রাসেল। নির্ধারিত সময় 2-2 সমতা থাকার পর টাইব্রেকারে রোমাঞ্চে 13-12 গোলে নিষ্পত্তি হয় খেলা। ম্যাচে 2 দফা এগিয়ে গিয়েও হতাশ আবাহনী। 8 মিনিটে ডরিয়েলটনের গোলে লিড নেয় আকাশী নীল। মিনিট 10 পরেই মান্নাফ রাব্বি শেখ রাসেলকে সমতায় ফেরায়। দ্বিতীয়ার্ধে আবারও ডরিয়েলটন আবাহনীকে এগিয়ে নিলেও রাসেল সমতায় ফেরে ব্রাজিলিয়ান এইতন মাচেদোর গোলে। গ্রুপ সেরা নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। 2 দল মিলে নিয়েছে 30টি শট। প্রথম 5টিতে 2 দলের সমান 4 গোল। সাডেন ডেথেও ফলাফল না আসায় অপেক্ষা বেড়েছে। 15তম শটে আবাহনীর ইমন বাবু লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। অন্যদিকে নাসিরের গোলে জয় পায় শেখ রাসেল। দেশে করোনায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,063 জনের। 851টি ল্যাবে 24 ঘন্টায় 20,914 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 495 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.37%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,84,518 জনে।
সুস্থ হয়েছেন আরও 372 জন। এ নিয়ে মোট সুস্থ 15,48,416 জন। দ্বিতীয় দিনের মতো দেয়া হলেও করোনা টিকার বুস্টার ডোজ কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছেন ষাটোর্ধ্ব ও করোনার সম্মুখ সারির যোদ্ধারা। শুরু দুদিনে SMS ছাড়া কাউকেই টিকা দেওয়া হয়নি। মঙ্গলবার থেকে করোনার বুস্টার ডোজ শুরু হলেও বঙ্গবন্ধু মেডিকেলে টিকাদান শুরু হয় বুধবার থেকে। সকাল 8টা থেকে শুরু হয় টিকা দেয়া, চলে দুপুর 1:30টা পর্যন্ত। এদিন টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছেন ষাটোর্ধ্বরা। বেশি ভিড় না থাকায় নির্বিঘ্নে চলে বুস্টার ডোজের টিকা প্রয়োগ। টিকা সবাইকে নেওয়া উচিত, বুস্টারও নেওয়া উচিত। সরকার যত তাড়াতাড়ি সবাইকে বুস্টার দিতে পারবে তত মঙ্গল। তা নাহলে এটা একটা কথা, টিকার ব্যাপারে সবার জানা যে মৃত্যুর হার কমায়। প্রতিদিন 2 থেকে 300 জনকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে BSMMU। এদিন টিকা নিয়েছেন 60 জন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিগণ ও ইউজিসির সদস্যদের বুস্টার ডোজ দেওয়া হয় এ প্রতিষ্ঠান থেকে। প্রবীণ যারা প্লাস ফ্রন্টলাইনার তো প্লাস 6 মান্থ সেকেন্ড ডোজ দেওয়ার পরেও 6 মাস চলে গেছে, তাদের জন্যই মেইনলি আমরা ক্যাটাগরিক্যালি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা SMS পাঠানো শুরু করেছি। এদিকে রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালগুলোতেও চলে করোনার বুস্টার ডোজের টিকা কার্যক্রম। জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে প্রথম দিন 16 জনকে দেয়া হলেও বুধবার টিকা নিয়েছেন 50 জন। যারা 60 আপ তাদের দিচ্ছি, এবং এটা আগের সিস্টেমেই যারা স্ক্যান এবং আপলোডের মাধ্যমে আমরা তাদের এন্ট্রি করতেছি। আমার তেমন একটা সমস্যা হয়নি এবং সময় লাগেনি, সাথে সাথেই হয়। আমরা তো পরপর নিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, এবং আমরা যখনই আসছি তাড়াতাড়ি তো পেয়ে যাচ্ছি। এর আগেও এরকমই হয়েছে। সারা দেশে 550 টিকাদান কেন্দ্রের 250 বুথে দেয়া হচ্ছে বুস্টার ডোজের টিকা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যন্ত 31 কোটি করোনা টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথম ও দ্বিতীয় ডোজের পর বুস্টার ডোজ সম্পূর্ণ হলেও প্রায় 3 কোটি টিকা স্বাস্থ্য বিভাগের কাছে মজুদ থাকবে। বুধবার ঢাকা ক্লাবে EDCL এর AGM-এ স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্কুল পর্যায় সহ বস্তিতে গিয়েও টিকা দেয়া হয়েছে। আগামী মাস থেকে প্রতি মাসে অন্তত 4 কোটি ডোজ টিকা দেওয়ার কাজ শুরু হবে। এজন্য আগামী মাস থেকেই দেশের প্রতিটি ওয়ার্ডে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের 28 কোটি ভ্যাকসিন লাগবে বুস্টার ডোজ সহ। আমাদের 31 কোটি ভ্যাকসিন আমাদের পরিকল্পনা হাতে রয়েছে। বুস্টার ডোজ দেওয়ার পরেও আমাদের 3 কোটি ভ্যাকসিন আমাদের থাকবে। কাজেই এই বিষয়গুলো আমি পরিষ্কার করার ছিল। 4টি রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মেয়াদ আরও 5 বছর বাড়ল। তবে প্রয়োজন হলেই তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনা হবে বলে জানান অর্থমন্ত্রী। দুপুরে ক্রয় কমিটি সভা শেষে এসব তথ্য দেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। 2009 সাল থেকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত 116টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে আওয়ামী লীগ সরকার। উৎপাদনের লক্ষ্য 24,000 মেগাওয়াট ধরা হলেও ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 25,235 মেগাওয়াট। অথচ গরমে বিদ্যুতের চাহিদা 12,000 মেগাওয়াট, শীতে 8,000-এর নিচে। অনেকদিন ধরেই সমালোচনা হচ্ছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বেশি এবং প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তারপরও 4টি রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মেয়াদ 5 বছর বাড়ালো সরকার। অর্থমন্ত্রী বললেন, প্রয়োজন না হলে সেগুলো থেকে বিদ্যুৎ নেওয়া হবে না। এগুলোর মেয়াদ আগে শেষ হয়ে গেছে। এদের ক্যাপিটাল কস্ট এন্ড অল দিস থিংস তারা আগে রিয়েলাইজ করে ফেলেছে। এখন এই মুহূর্তে তারা কোনো রকম ভাবে আমাদের এখানে আরো 5 বছর অপারেট করবে, কি 2 বছর অপারেট করবে, 1 বছর অপারেট করবে, এই পিরিয়ডের জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। 8টি পাওয়ার প্ল্যান্ট এভাবে ক্যান্সেল করা হয়েছে যেগুলো পাইপলাইনে ছিল। এই জন্য আমাদেরকে নতুন করে আরো পাওয়ার প্ল্যান্ট করতে হবে। এছাড়া এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান মন্ত্রী। আমার বিশ্বাস সবাই ভালো অবস্থানে আছেন এবং অ্যাফোর্ডও করতে পারবেন। বিদ্যুতের প্রাইস বাড়ানো হবে, এটা এই মুহূর্তে আমাদের কাছে আসেনি প্রস্তাবনা। যখন আসবে তখন আপনাদেরকে সাথে শেয়ার করবো এবং আমরা জানতে পারবেন। ক্রয় কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের 5টি, নৌ মন্ত্রণালয়ের 3টি, রেল মন্ত্রণালয়ের 2টি সহ 12টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোর ব্যয় ধরা হয়েছে 72,540 কোটি টাকা।
আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 3টি হাইটেক ও টেকনোলজি পার্কে 21 প্রতিষ্ঠান বিনিয়োগ করবে প্রায় 1000 কোটি টাকা। এ লক্ষ্যে বুধবার আগারগাঁয়ে প্রতিষ্ঠানগুলোর সাথে জমি হস্তান্তরের চুক্তি সই করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। চুক্তির আওতায় কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি সহ অন্যান্য পার্কে 21টি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে প্রতিষ্ঠানগুলো হার্ডওয়্যার, সফটওয়্যার ও ডাটা সেন্টার নির্মাণ করবে, পাশাপাশি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করবে। এর ফলে পার্ক 3টিতে 1000 কোটি টাকার বিনিয়োগ আসবে। একই সঙ্গে 2500 মানুষের কাজের সুযোগ তৈরি হবে। বর্তমানে দেশে 10টি হাইটেক পার্ক বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে। দু সালে মহাকাশ বিজ্ঞান পৌঁছেছে অনন্য উচ্চতায়। মহাকাশে পর্যটক নিয়ে বাণিজ্যিক ফ্লাইট থেকে শুরু করে সিনেমার শুটিং সবই হয়েছে এবছর। এছাড়া প্রথমবারের মতো সূর্যের বায়ুমণ্ডলে নভোযান প্রবেশ করিয়ে ইতিহাস গড়েছেন নাসার বিজ্ঞানীরা। ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী টেলিস্কোপ জেমস ওয়েবের মহাকাশ যাত্রারও সাক্ষী হয়েছে 2021 সাল। 2021 সাল জুড়েই নানা সাফল্য পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। বিশ্ব সাক্ষী হয়েছে ঐতিহাসিক সব ঘটনার। এবছরের সবচেয়ে বড় সাফল্য মহাকাশ পর্যটনের যাত্রা। 11 জুলাই প্রথমবারের মতো পর্যটক হিসেবে মহাকাশ সফরে যান ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রেনসন। ব্যবহার করে নিজ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের তৈরি রকেট ইউনিটি 22। 2 পাইলট সহ 5 জনকে নিয়ে 1 ঘন্টার সফরে যান তিনি। এর ঠিক 9 দিন পর ব্রেনসনের এই কীর্তি ছাড়িয়ে যায় ইলন মাস্কের স্পেস এক্স। নিজেদের ক্রু ড্রাগন রকেটে করে অ্যামাজনের মালিক জেফ বেজোস সহ 4 জনকে মহাকাশ ভ্রমণে পাঠায় প্রতিষ্ঠানটি। তবে উল্লেখযোগ্য দিকটি ছিল কোনো পেশাদার নভোচারী ছাড়াই অভিযানটি পরিচালনা করেন তারা। ইন্সপিরেশন 4 নামে 3 দিনের এই অভিযানে পৃথিবী পৃষ্ঠ থেকে 580 কিলোমিটার উঁচুতে গিয়েছিলেন তারা। পর্যটক ভ্রমণের পর বিজ্ঞানীদের পরবর্তী চ্যালেঞ্জ ছিল মহাকাশে সিনেমার শুটিং। অক্টোবরের শুরুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন রুশ পরিচালক ক্লিম সিপেস্কো ও অভিনেত্রী ইউলিয়া পিরিসিল্ড। তাদের সঙ্গে ছিলেন আরো 2 নভোচারী। 12 দিন শুটিং করেন তারা। এবছর আরেকটি ঐতিহাসিক ঘটনা সূর্যের বায়ুমণ্ডলে নাসার মহাকাশযানের প্রবেশ। প্রথমবারের মতো এই মাইলফলক স্পর্শ করে পার্কার সোলার প্রোব। গবেষণার জন্য সংগ্রহ করে তথ্য ও নমুনা। বছর জুড়ে মঙ্গল, বুধ ও চাঁদ অভিযানেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। বছরের মাঝামাঝিতে প্রথম বুধ গ্রহের ছবি পাঠায় ইউরোপ জাপানের যৌথ মহাকাশযান বেপি কলম্বো। মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা সংগ্রহ করে নাসার পার্সিভারেন্স রোভার। এ বছরই নিজস্ব মহাকাশ স্টেশনের প্রধান ও স্থায়ী অংশ স্থাপন করে মাইলফলক স্পর্শ করেছে চীন। অন্যদিকে মহাকাশের বর্জ্য পুনর্ব্যবহার করে জ্বালানি তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছে অস্ট্রেলিয়া। বছরের একদম শেষ ভাগে মহাকাশবিদ্যার ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী টেলিস্কোপ জেমস ওয়েব মহাকাশে পাঠিয়েছেন বিজ্ঞানীরা। এতে মহাকাশ গবেষণায় যোগ হলো নতুন এক মাত্রা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।